হ্যালো এভরিওয়ান, ইউনিক ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় চ্যাপ্টারটির আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় কেডি বা কস্ট অফ ডেট ক্যাপিটাল সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব কস্ট অফ ডেট ক্যাপিটাল নির্ণয়ের সূত্র এবং একটি সমাধান। তাহলে চলো আমরা শুরু করি বন্ধুরা। লেটস স্টার্ট। বন্ড বা ঋণপত্র বা ঋণ মূলধনের ব্যয় বা কেডি বা কস্ট অফ ডেট ক্যাপিটালের ক্ষেত্রে আমরা মেয়াদের উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত করে আমরা সূত্রটি দেখব। মেয়াদের উপর ভিত্তি করে আমরা বন্ডকে দুই ভাগে ভাগ করতে পারি। এক মেয়াদযুক্ত বন্ড, যাকে আমরা বলি ফেরতযোগ্য বন্ড। মেয়াদযুক্ত বন্ডকে ফেরতযোগ্য বন্ড বলার কারণ হচ্ছে যে এই জাতীয় বন্ডগুলি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাজারে ছাড়া হয় এবং এই মেয়াদ পূর্ণ হওয়ার পরে বন্ডের মূল টাকাটি ফেরত দিয়ে দেওয়া হয়। যদি 5 বছরের জন্য বন্ডটি বাজারে ছাড়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে 5 বছর পর্যন্ত যে ব্যক্তি বন্ডটি ক্রয় করবে সেই প্রতিষ্ঠানের নিকট থেকে সুদ পাবে এবং 5 বছর পরে বন্ডের সমপরিমাণ মূল্য, যে মূল্যটি বন্ডের গায়ে লেখা আছে, সেই বন্ডের টাকাটি ক্রেতা ফেরত পেয়ে যাবে। এই যেহেতু ফেরত পেয়ে যাবে, তাই এই বন্ডকে বলা হচ্ছে ফেরতযোগ্য বন্ড। ফেরতযোগ্য বন্ডকে বলা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড, যেহেতু এই টাকাটি মেয়াদ শেষে পরিশোধ করে দেওয়া হয়, জন্য বলা হয় পরিশোধযোগ্য বন্ড। এই জাতীয় পরিশোধযোগ্য বন্ড বা ফেরতযোগ্য বন্ডকে ইংলিশে বলা হচ্ছে রিডিমেবল বন্ড। এই বন্ডের সূত্রটি এমন: কেডি সমান সমান আই ইন্টু 1 মাইনাস টি প্লাস আরভি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2। এখানে মেয়াদ থাকার কারণে সূত্রের মধ্যে এন এসেছে। এবার আসি আমরা মেয়াদহীন বন্ড অর্থাৎ অফেরতযোগ্য বন্ডের ক্ষেত্রে। এই জাতীয় বন্ডের গায়ে কোনো মেয়াদ বা বছর উল্লেখ থাকে না। প্রতিষ্ঠান যতদিন টিকে থাকে এই বন্ড ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানের নিকট থাকে এবং প্রতিষ্ঠান দেউলিয়া না হওয়া পর্যন্ত, দেউলিয়া হওয়ার আগ পর্যন্ত এই বন্ডের ক্রেতারা নিয়মিতভাবে সুদ পেয়ে থাকে। যেহেতু এই জাতীয় বন্ডের টাকা কখনো ফেরত দেওয়া হয় না, তাই এই জাতীয় বন্ডকে বলা হচ্ছে অফেরতযোগ্য বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। অফেরতযোগ্য বন্ড বা অপরিশোধযোগ্য বন্ডকে ইংলিশে বলা হচ্ছে ইররিডিমেবল বন্ড। এই বন্ডের ক্ষেত্রে আমরা দুই রকম সূত্র দেখি। প্রথমত, শুধুমাত্র সুদের হার উল্লেখ থাকলে কেডি সমান সমান আই ইন্টু 1 মাইনাস টি, আর দ্বিতীয়টা হচ্ছে সুদের হার সহ বন্ডের বিক্রয় মূল্য উল্লেখ থাকলে কেডি সমান সমান আই ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসবি। বন্ধুরা, এখানে লক্ষ্য রাখতে হবে আমরা এক্ষেত্রে ছোট হাতের আই ব্যবহার করেছি, এক্ষেত্রে বড় হাতের আই ব্যবহার করেছি। আমরা এর আগের ভিডিওতে দেখেছি ছোট হাতের আই দ্বারা সাধারণত বোঝানো হয় সুদের হারকে, অর্থাৎ পার্সেন্টেজ বোঝানোর জন্য আমরা ছোট হাতের চিহ্নটি ব্যবহার করি বা ছোট হাতের অক্ষরটি ব্যবহার করি। আর বড় হাতের অক্ষর লেখা মানে হচ্ছে এখানে অর্থের মূল্য অর্থাৎ টাকায় এই অ্যামাউন্টটি বসবে। আমরা যদি এই তিনটে সূত্র খেয়াল করি, আমাদের এখানে টিটা ছোট হাতের অর্থাৎ টি বা ট্যাক্স রেটটাও সুদের হার পার্সেন্টেজে এখানে বসবে, ট্যাক্সটা পার্সেন্টেজে বসবে। কেগুলি নির্ণয়ের জন্য কোনো সূত্রের মধ্যে আমরা এই টিটা দেখব না, এই টিগুলি দেখব না। আমরা যখন প্রেফার্ড স্টকটা দেখব তখন দেখব এই টিগুলি নাই। মনে রাখতে হবে বন্ড বা ঋণপত্রের ক্ষেত্রে শুধুমাত্র এই ট্যাক্স রেটটা আসে। এই জন্য এমসিকিউতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন ক্ষেত্র থেকে অর্থ সংগ্রহ করলে প্রতিষ্ঠানের ব্যয় সবচেয়ে কম, সেটা হচ্ছে ঋণ মূলধন। কারণ ঋণ মূলধনের ক্ষেত্রে এই ট্যাক্সটি সেভিংস হয়, ট্যাক্স সেভিংস হওয়ার কারণে আমাদের এই ব্যয়টি কম আসে। এখন আমরা দেখব সূত্রে যে চিহ্নগুলি ব্যবহার করা হয়েছে সেই চিহ্নগুলি দ্বারা কি কি বোঝানো হয়েছে। প্রথমে আসে আমরা বড় হাতের আই। বড় হাতের আইকে আমরা বলি ইন্টারেস্ট অ্যামাউন্ট, যেটাকে বাংলায় বলা হচ্ছে সুদের। এই সুদের পরিমাণটি কিভাবে নির্ণয় করতে হয়? সুদের পরিমাণটি আসে হচ্ছে টাকায়, অর্থাৎ আমরা যখন উদ্দীপকে সুদের পরিমাণ নির্ণয় করব তখন আমাদের কি করতে হবে? লিখিত মূল্যের সাথে, মানে বন্ডের লিখিত মূল্যের সাথে গুণ করতে হবে সুদের হারকে। সুদের হার কি? সুদের হার হচ্ছে যেটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে আই। আই হচ্ছে সুদের হার, পার্সেন্টেজে দেওয়া থাকে সুদের হারটি। এরপরে আসে আমরা আরভি। আরভির অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিডিমশন ভ্যালু বা রিডিমেবল ভ্যালু। এটাকে আমরা বলি হচ্ছে ফেরত মূল্য বা পরিশোধ মূল্য।
পরিশোধ মূল্য। অর্থাৎ এই সূত্রের মধ্যে আরবিটা হচ্ছে আমাদের ফেরত মূল্য বা পরিশোধ মূল্য। এই ফেরত মূল্য বা পরিশোধ মূল্যটি সাধারণত লিখিত মূল্যে হয়ে থাকে, সাধারণত লিখিত মূল্যেই ফেরতটি দেওয়া থাকে, লিখিত মূল্যে এই টাকাটি ফেরত দেওয়া হয়। যদি কখনো লিখিত মূল্য থেকে অতিরিক্ত কোনো টাকা দেওয়া হয় তখন সেই টাকাটি এর সাথে যোগ করে দেওয়া হয়। এরপরে আসি আমরা এনএসভি, যেটাকে আমরা বলি হচ্ছে নেট সেলস ভ্যালু, ইংলিশে নেট সেলস ভ্যালু বলে, বাংলাকে বলি নিট বিক্রয় মূল্য। নিট বিক্রয় মূল্য হচ্ছে যে বিক্রি করার পরে প্রতিষ্ঠান নিট যে পরিমাণ টাকাটা পেয়ে থাকে, বিক্রি করার পরে বিক্রয় মূল্য থেকে কি করা হয়, কমিশন বা যে ভাসমান ব্যয় বলি আমরা, অতিরিক্ত যে ব্যয়টা আছে এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ভাসমান ব্যয়। ভাসমান ব্যয়, এই ভাসমান ব্যয়কে বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে নিট বিক্রয় মূল্য। এই হচ্ছে আমাদের, আর বাদ বাকি তো এন তো আমরা জানি, এন হচ্ছে বছর বা মেয়াদ, এনটা হচ্ছে বছর বা মেয়াদ। তাহলে কি দাঁড়ালো, আয় হচ্ছে সুদের পরিমাণ, ছোট হাতের আয় হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে এই যে এখান থেকে এটা লাগবে। আরবি হচ্ছে ফেরত মূল্য বা পরিশোধ মূল্য, এটা সাধারণত লিখিত মূল্য হয়, কিন্তু অনেক সময় প্রতিষ্ঠান ফেরত দেওয়ার সময় যদি অতিরিক্ত কোনো টাকা দিয়ে দেওয়া হয় তখন এই টাকাটি যোগ করে ফেলতে হবে। এনএসবি বা নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি অন্যান্য কোনো ব্যয় বাদ দিয়ে দেওয়া হয় তখন আমরা তাকে বলি হচ্ছে বিক্রয় মূল্য। এনটা হচ্ছে বছর। এবং আমরা লক্ষ্য করলে বন্ধুরা দেখবো এই সিম্বলগুলি আবার এখানে ঠিক একই রকম ভাবে আছে, এখানে আয় আছে, এখানে ছোট হাতের আয় আছে যেটাকে আমরা বলি হচ্ছে সুদের হার, এখানে আয় বড় হাতের আয় আছে যেটাকে আমরা বলি সুদের পরিমাণ, আর এখানে এনএসবি আছে যেটাকে আমরা বলি নিট বিক্রয় মূল্য। বন্ধুরা এখন আমরা চলে যাব উদ্দীপকের সমাধানে। উদ্দীপক সমাধান করলে আমরা বুঝতে পারবো কখন কোন সূত্র কিভাবে ব্যবহার করতে হয়। চলো আমরা চলে যাব বন্ধুরা উদ্দীপক সমাধানে। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড 1000 টাকা মূল্যের ঋণপত্র ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে চায়। ঋণপত্রের সুদের হার 10% এবং যা আগামী 5 বছর শেষে পরিশোধযোগ্য। প্রতিষ্ঠানটির করের হার 40% হলে ঋণ মূলধনের ব্যয় নির্ণয় করো। যদি ক ঋণপত্রটি লিখিত মূল্যে বিক্রি করা হয়, খ ঋণপত্রটি 10% বাট্টায় বিক্রি করা হয় এবং উত্তোলন ব্যয় 4%। বন্ধুরা যদি উদ্দীপকটি আমরা লক্ষ্য করি আমরা দেখব যে সেখানে একটি জায়গায় লেখা আছে যা আগামী 5 বছর শেষে পরিশোধযোগ্য। যেহেতু উদ্দীপকে আমাদের বন্ডের মেয়াদ বা বছর উল্লেখ করা হয়েছে, তার মানে আমাদের মেয়াদযুক্ত বন্ডের সূত্রটি হবে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে মেয়াদযুক্ত বন্ডের সূত্র হচ্ছে কেডি সমান সমান আরবি মাইনাস এনএসবি বাই 2। এক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখতে হবে আমরা কয়ের সমাধানে যাব। আমরা কয়ের ক্ষেত্রে আমরা যে সমাধানটি করব, কয়ে বলা হচ্ছে ঋণপত্রটি লিখিত মূল্যে বিক্রি করা হয়। তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের আয় নির্ণয় করতে হবে। আমরা জানি এখানে আয় সমান সমান সুদের পরিমাণ, যা আমরা নির্ণয় করি কিভাবে, সুদের হারের সাথে গুণ করে। এবং বলা হচ্ছে যে 1000 টাকা মূল্যের ঋণপত্র বাজারে ইস্যু করে, তার মানে লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। এবং বলা হচ্ছে যে যার সুদের হার 10%, তার মানে সুদের হার এখানে দেওয়া আছে 10%, দুটি গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 100 টাকা, 100। এরপরে আসে আমরা বন্ধুরা টি হচ্ছে করের হার, দশমিকে নিয়ে নিলাম এটা আমরা। এরপরে আসে আমরা আরভি, ফেরত মূল্য বা পরিশোধ মূল্য। আমরা লক্ষ্য করব যে উদ্দীপকে কোনো ফেরত নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি। যদি এরকম কোনো কথাবার্তা উল্লেখ না থাকে তাহলে ফেরত মূল্য হবে লিখিত মূল্যের সমান, অর্থাৎ প্রতিষ্ঠানটি লিখিত মূল্যে এই টাকাটি ফেরত দিবে। তার মানে লিখিত মূল্য হচ্ছে আমাদের 1000 টাকা, 1000 টাকাই হচ্ছে তার ফেরত মূল্য। এবার আসি আমরা এনএসবি বা নেট সেলস ভ্যালু, এটাকে আমরা বলবো হচ্ছে নিট বিক্রয় মূল্য। প্রশ্ন যদি আমরা খেয়াল করি বলা হচ্ছে যে ঋণপত্রটি লিখিত মূল্যে বিক্রি করা হয়, তার মানে লিখিত মূল্যে যেহেতু বিক্রি করা, তার সরাসরি বলেছে লিখিত মূল্য, আমরা এখানে আবার লিখিত মূল্য কথাটা লিখে ফেলব। বাকি রইল হচ্ছে এন, মেয়াদ বা বছর, এটা হচ্ছে 5 বছর। এখন আমরা বন্ধুরা যদি উদ্দীপকের মানটি বসিয়ে দিই তাহলে আমাদের সমাধানটি হয়ে যাবে। চলো আমরা মানটি বসাই। প্রথমে এখানে দেওয়া আছে আয়ের মান আমরা বের করলাম 100 টাকা, তার মানে আয়ের জায়গায় লিখলাম হচ্ছে 100।
এরপরে আছে 1 মাইনাস টি, 1 তো 1 তো একই, টি হচ্ছে ট্যাক্স রেট বা করের হার, এখানে দেওয়া আছে ট্যাক্স রেট 40% বা 0.40 বা 0.40। এরপরে আমরা লিখব আরভি, আরভিটা হচ্ছে ফেরত মূল্য, আরভিটা ছিল হচ্ছে ফেরত মূল্য। যেহেতু ফেরত মূল্য নিয়ে কোনো অতিরিক্ত কোনো কথা বলা নেই, অর্থাৎ এই মূল্যটি কি অতিরিক্ত মূল্য অর্থাৎ লিখিত মূল্য থেকে বেশি মূল্যে ফেরত দেওয়া হবে কিনা এই জাতীয় কোনো তথ্য উপস্থাপন করা হয়নি, সেই জন্য এখানে কি করা হয়েছে, শুধু সরাসরি লিখিত মূল্যটাই আমরা লিখব। তাহলে আরভির জায়গায় লিখলাম আমরা হচ্ছে 1000, আরভি লিখবো আমরা হচ্ছে 1000 মাইনাস এনএসবি নেট বিক্রয় মূল্য, নেট বিক্রয় মূল্য বলা হচ্ছে এখানে 1000 টাকা, কারণ বিক্রয় মূল্য নিয়েও কোনো অতিরিক্ত কোনো তথ্য এখানে দেওয়া নেই। অতিরিক্ত তথ্য মানে হচ্ছে বিক্রয় মূল্য ছাড়াও, আমরা একটু পরে দেখবো হয়তো বিক্রয় মূল্য ছাড়াও যদি কোনো তথ্য দেওয়া থাকে। তাহলে 1000 লিখলাম, বছর হচ্ছে 5, এই এন এর মান লিখলাম আমরা হচ্ছে 5 বছর। এখন আমরা নিচের মানটা বসাবো, নিচেও দেওয়া আছে আরভি হচ্ছে 1000, এনএসভিও 1000 ভাগ 2। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা শূন্য হয়ে যাবে। যদি আমরা 100 সাথে আমরা এই 100 থেকে আমরা যদি গুণ আকারে 1 মাইনাস 0.40 করি তাহলে এটা চলে আসবে 60 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 60, এটা 0 হয়ে যাবে, এটা লেখার দরকার নেই। এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটার মান আসবে হচ্ছে 1000। এই 1000কে আমরা যদি এখন 60কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.06, অর্থাৎ সুতরাং কেডির মান হবে 100 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে হচ্ছে 6%। এটা হচ্ছে আমাদের কয়ের সমাধান। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধানে। খ প্রশ্নে বলা হচ্ছে ঋণপত্রটি 10% বাট্টায় বিক্রি করা হয় এবং উত্তোলন ব্যয় 4%। এর আগের অঙ্কে উত্তোলন ব্যয় বলা ছিল না এবং বিক্রয় মূল্য এবং পরিশোধ মূল্য নিয়েও কোনো কথা বলা ছিল না, কিন্তু এই ক্ষয়ের সমাধানে বিক্রয় মূল্য এবং উত্তোলন ব্যয় নিয়ে দুটি তথ্য দেওয়া আছে। তার মানে এখানে আমাদের যদি আগের অঙ্কটা খেয়াল করি, আয়ে কোনো পরিবর্তন হয়, সুদের পরিমাণে কোনো পরিবর্তন আসবে না, ট্যাক্স রেটে কোনো পরিবর্তন আসবে না এবং আরভিতে কোনো পরিবর্তন আসবে না, শুধু এনএসভিতে একটু পরিবর্তন আসবে। কারণ এনএসভির সাথে দুইটা জিনিস এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে বাট্টায় বিক্রি করা হচ্ছে 10% এবং উত্তোলন ব্যয় 4%, দুইটাই বিক্রয় মূল্য সম্পর্কিত। তাহলে আমরা এখানে যে কাজটা করব, প্রথমে নেট বিক্রয় মূল্যটি নির্ণয় করব। আমরা জানি এনএসভি সমান সমান নেট বিক্রয় মূল্য। নেট বিক্রয় মূল্যটি হচ্ছে বিক্রয় মূল্য থেকে যদি আমরা উত্তোলন ব্যয় বা ভাসমান ব্যয় বাদ দিই, উত্তোলন ব্যয়। বন্ধুরা এবার একটু খেয়াল করব, আমরা যদি আমরা লক্ষ্য করি যে বিক্রয় মূল্য বলা হচ্ছে যে ঋণপত্রটি 10% বাট্টায় বিক্রি করা হয়, তার মানে বাট্টা মানে একটু কমে বিক্রি করা হচ্ছে, তার মানে হচ্ছে ঋণপত্রটি এখন বিক্রি হবে লিখিত মূল্য থেকে কম মূল্যে মাইনাস বাট্টা। তার মানে বিক্রয় মূল্যটি যেহেতু লিখিত মূল্য কমে বিক্রি হচ্ছে, এই জন্য আমরা বাট্টাটাকে বাদ দিলাম। এখানে রয়েছে উত্তোলন ব্যয়, উত্তোলন ব্যয় কথাটাও আমরা লিখে রাখি। উত্তোলন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে ভাসমান ব্যয়, উত্তোলন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে ভাসমান ব্যয়। এবার আসি আমরা কিভাবে এটা বের করতে হবে। লিখিত মূল্য দেওয়া আছে 1000 টাকা, লিখিত মূল্য দেওয়া আছে 1000 টাকা। এখন বাট্টার টাকা তো বলা আছে পার্সেন্টেজ, আমরা কখনো টাকা থেকে পার্সেন্টেজ বিয়োগ করতে পারি না, এই জন্য আমরা কি করব, এই 1000 টাকার 10% আমরা এখানে মাইনাস করব। 1000 টাকার 10% আমরা এখানে মাইনাস করব, মাইনাস উত্তোলন ব্যয়। উত্তোলন ব্যয়টা ধরে রাখবো আমরা, উত্তোলন ব্যয়টা আমি একটু পরে বের করবো। উত্তোলন ব্যয় বলা আছে 4%। তাহলে আমরা এই 1000 থেকে যদি আমরা 10% বাদ দিই মাইনাস করি, তাহলে আমাদের বিক্রয় মূল্য আসবে 900 টাকা মাইনাস উত্তোলন ব্যয়। আমরা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এই উত্তোলন ব্যয়ের কথা বলা হচ্ছে 4%, তাহলে এই 900 টাকার উপর এই 900 টাকা, এই উত্তোলন ব্যয়টা হবে এই 900 টাকার 4%, কারণ যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে। এখন এই 900 টাকার 4% যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 36 টাকা। তাহলে 900 মাইনাস 36। এখন এই 900 টাকা থেকে 36 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 864 টাকা। একটু কঠিন মনে হলো, আমরা এভাবে মানে প্রথমে শিখবো, আস্তে আস্তে আমরা এগুলি আয়ত্তে নিয়ে আসলে আমাদের কাছে কঠিন মনে হবে না। এখন আমরা মানটি বসিয়ে দিই বন্ধুরা, মানটি যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো। সুতরাং ক্ষয় সমাধানটা আমরা কেডি সমান সমান
অ্যাজ ইউজুয়াল আমাদের আয়ের মান হচ্ছে 100, আয়ের মান হবে হচ্ছে 100, কারণ আমরা একটু আগে এখানে ক্যালকুলেশন করে বের করেছি সুদের পরিমাণ 100। তারপরে আরভি নিয়ে যেহেতু কোনো কথা এখানে কোনো জায়গায় বলা হয়নি, তার মানে এটা হবে 1000। এনএসবিটা আমরা এই মাত্র বের করলাম, এনএসবি আমরা বের করেছি 864 টাকা। এখানে 864 আমরা লিখলাম, বছরেও কোনো পরিবর্তন নেই। ঠিক একইভাবে একটা জিনিস বাদ দিয়েছি আমরা, 1 - 0.40, এটা বাদ দিয়ে দিয়েছি। এটা বাদ দেওয়া যাবে না বন্ধুরা, এটা বাদ দিলে আমাদের অঙ্কটা ভুল হবে। তাহলে 1000 যোগ 864/2। তাহলে আমরা বসাই এখন, তাহলে কি বিষয়টা দাঁড়ালো, এই 1 - 0.40 প্লাস, এখন আমরা এটাকে মাইনাস করে 5 দিয়ে ভাগ দিব। 1000 - 864 ভাগ 5, তাহলে আসলো 27 টাকা 20 পয়সা, 27.2। নিচে হবে কত, 1000 যোগ 864 ভাগ 2, 900। 0.09356। তাহলে আমরা যদি এটাকে দশমিকে লিখি, সুতরাং কেডি সমান 100 দিয়ে গুণ করলে আমরা পাবো 9.35 আছে, তো এখানে 5-এর পরে যেহেতু 6, 36%। এই হচ্ছে আমাদের বন্ধুরা সমাধানটি। জাস্ট এই এনএসভিতে দ্বিতীয় উদ্দীপকের মধ্যে দ্বিতীয় প্রশ্নটাতে শুধুমাত্র বিক্রয় মূল্য নিয়ে কথা বলার কারণে আমরা বিক্রয় মূল্যটি পরিবর্তন এনেছি এবং আমাদের অ্যান্সার এসেছে 9.36%। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যদি সরাসরি সুদের হার উল্লেখ করা থাকে সেক্ষেত্রে অঙ্কটি কিভাবে করতে হবে। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড 15% সুদে ঋণপত্র বিক্রি করে 5 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করতে চায়। যদি কর্পোরেট করের হার 40% হয় তবে উক্ত কোম্পানির ঋণপত্রের ব্যয় বা ঋণ মূলধনের ব্যয় কত হবে। উদ্দীপকটি লক্ষ্য করলে আমরা দেখব এখানে কোনো মেয়াদ দেওয়া নেই, তার মানে মেয়াদহীন দেওয়া আছে এবং শুধুমাত্র একটি সুদের হার দেওয়া আছে। তোমার কাছে মনে হতে পারে বিক্রয় মূল্য তো 5 লক্ষ টাকা দেওয়া আছে, আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে ওটা বন্ধুরা বিক্রয় মূল্য না, ওটা হচ্ছে মূলধনের পরিমাণ। বিক্রি করে 5 লক্ষ টাকা মূলধন সংগ্রহ করে, তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া নেই, শুধুমাত্র সুদের হার উল্লেখ থাকলে সূত্রটি হবে I × 1 - T। এখানে সুদের হার বলা আছে, I হচ্ছে সুদের হার বলা আছে 15%, মানে 0.15, এবং করের হার দেওয়া আছে 40%, 0.40। যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে, যদি আমরা সূত্রে ক্যালকুলেটরে বসাই তাহলে 0.09, অর্থাৎ কেডির মান আসবে হচ্ছে এখানে 9%। এই হচ্ছে আমাদের সমাধান। শুধুমাত্র সুদের হার উল্লেখ থাকলে আমাদের এইভাবে কেডির মানটি নির্ণয় করতে হবে। আরেকটি সমাধানে চলে যায় যেখানে বলা হচ্ছে যে সেখানে সুদের হারের সাথে সাথে তোমার বিক্রয় মূল্যগুলি উল্লেখ করা আছে। উদ্দীপকটি এমন, গোল্ডেন সান লিমিটেড 100 টাকা মূল্যের 10% সুদে বন্ড ইস্যু করেছে। কোম্পানিটির করের হার 40%, ঋণকৃত মূলধনের ব্যয় নির্ণয় করো। যদি বন্ডটি অভিহিত মূল্য বা লিখিত মূল্যে বিক্রি করা হয়, বন্ডটি 10% প্রিমিয়ামে বিক্রি করা হয়, 5% বাট্টায় বিক্রি করা হয়। আমরা বন্ধুরা চলে যাই আমাদের সমাধানে। এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে উদ্দীপকে কোনো মেয়াদ দেওয়া নেই, সুদের হার দেওয়া আছে এবং একটি বিক্রয় মূল্য, একটা মূল্য দেওয়া আছে। এই মূল্যের উপর আমাদের কাজ, এই মূল্যের উপর ভিত্তি করে আমরা কাজ। আমরা বলেছিলাম যে উদ্দীপকে যদি সুদের হার এবং মূল্য দেওয়া থাকে তাহলে সূত্র হবে I × 1 - T / NSV। আমরা এর কয় সমাধানটি প্রথমে করব। আমরা সরাসরি চলে যাব এখানে সমাধানে। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা এখানে আয়টা নির্ণয় করব। আয় হচ্ছে সুদের পরিমাণ। সুদের পরিমাণটা কি? সুদের পরিমাণটা হচ্ছে লিখিত মূল্যের সাথে আমরা সুদের হার গুণ করব। উদ্দীপকে দেখো লিখিত মূল্য দেওয়া আছে 100 টাকা এবং সুদের হার দেওয়া আছে 10%, তার মানে সুদের পরিমাণ, এখানে সুদের পরিমাণ হবে হচ্ছে 10 টাকা। যেহেতু
ক প্রশ্নে বলা হচ্ছে যে একটি অভিহিত মূল্য বা লিখিত মূল্যে বিক্রি করা হচ্ছে, তাহলে আমরা সরাসরি বলবো যে এই কয়ের ক্ষেত্রে এনএসবির মান হবে, যেহেতু অন্য কোনো তথ্য দেওয়া নেই, এনএসবির মান হবে লিখিত মূল্যের সমান, অর্থাৎ 100 টাকা। এখন আমরা যদি মান বসাই বন্ধুরা, তাহলে যদি আমরা এদিকে মানটা বসাই তাহলে কি হবে, আমরা কয়ের সমাধানটি করছি। কেডি হচ্ছে 10 টাকার 10, 1 মাইনাস টি হচ্ছে 40% 0.40, আর নিচে এনএসবির মানটা আমরা এই মাত্র লিখলাম 100 টাকা, এটা লিখলাম 100। তাহলে উপরে হবে হচ্ছে 6, নিচে 100, অর্থাৎ যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি 0.06, সুতরাং কেডির মান বের হয়ে আসলো 6%। তার মানে আমাদের কয়ের আনসার হবে হচ্ছে 6%। এবার আসি আমরা বন্ধুরা ক্ষয়ের ক্ষেত্রে। ক্ষয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু আয়ের মানটি অ্যাজ ইউজুয়াল সুদের পরিমাণ হবে 10 টাকা, জাস্ট এটার কোনো পরিবর্তন আসবে না, 10 টাকা। কিন্তু এনএসভিতে আমরা এনএসভিতে খেয়াল করে দেখব, বলা হচ্ছে যে বন্ডটি 10% প্রিমিয়ামে বিক্রি করা হয়। তার মানে কি, এটা বিক্রয় মূল্য, আমরা এটা জানি যে বিক্রয় মূল্য থেকে উত্তোলন ব্যয় বাদ দিতে হয়। এটা উত্তোলন ব্যয় বা ভাসমান ব্যয় যেটাই বলি না কেন, উত্তোলন ব্যয় বাদ দিতে হবে। বিক্রয় মূল্য কোনটা, আমাদের বিক্রয় মূল্য নিয়ে বলা হচ্ছে 10% প্রিমিয়ামে বিক্রি করা হবে। তাহলে এটা লিখিত মূল্যের সাথে প্রিমিয়াম মানে হচ্ছে যোগ, এই প্রিমিয়ামটা যোগ করতে হবে, প্রিমিয়ামটা আমাদের যোগ করতে হবে। এখন কথা হলো উত্তোলন ব্যয়টা কি করব। উত্তোলন ব্যয়টা, যেহেতু উত্তোলন ব্যয় সম্পর্কে কিছু বলা নেই, উত্তোলন ব্যয়কে আমরা 0 ধরব। লিখিত মূল্য আছে 100 টাকা এবং প্রিমিয়াম হচ্ছে 10%, তার মানে 100 টাকার 10% হবে হচ্ছে প্রিমিয়াম। যেহেতু উত্তোলন ব্যয় সম্পর্কে কিছু বলা নেই, উত্তোলন ব্যয়কে আমরা ধরব হচ্ছে 0, তাহলে এর মান আসবে হচ্ছে 110। সুতরাং আমরা পেলাম কত, এনএসভি হচ্ছে 110। এখন আমরা জাস্ট এই মানগুলি বসায় দিব। তাহলে মান বসাই আমরা বন্ধুরা, কেডি সূত্রটি আমরা আবার একটু লিখব, কেডি সমান সমান আই ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এনএসভি। আয়ের মানটা 10 টাকা আমরা এখান থেকে নিয়ে নিলাম আগের মতোই, ট্যাক্স রেট 40% যেটা বলাই আছে, তাহলে লিখলাম 0.40। এনএসভির মানটা আমরা ক্ষয়ের জন্য বের করলাম এই মাত্র 110 টাকা। তাহলে আমরা লিখি বন্ধুরা নিচে 110, অ্যাজ ইউজুয়াল উপরে 6, নিচে 110। আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 0.0545। সুতরাং খ প্রশ্ন অনুযায়ী কেডির মান হবে 5.45%, 5.45%। এবার আসি আমরা বন্ধুরা গয়ের প্রশ্নের অ্যান্সারে। গয়ের প্রশ্নে কি বলা ছিল, গয়ের প্রশ্নে বলা ছিল বন্ডটি 5% বাট্টায় বিক্রি করা হবে। বন্ধুরা আমরা যে লক্ষ্য করি, এক্ষেত্রেও কিন্তু উত্তোলন ব্যয় সম্পর্কে কোনো কিছু বলা নেই এবং অন্যান্য তথ্য দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে কি করব, এনএসবিটা বের করে ফেলবো। আই তো সবসময় আগের মতো 10, এনএসবিটা কি হবে, অ্যাজ ইউজুয়াল বিক্রয় মূল্য থেকে ব্যয়, বিক্রয় মূল্য মাইনাস উত্তোলন ব্যয়। বিক্রয় মূল্যটা নির্ণয় করা হয় হচ্ছে লিখিত মূল্যের উপর। তাহলে লিখিত মূল্য ছিল কত, লিখিত মূল্য ছিল হচ্ছে 100 টাকা এবং বলা হচ্ছে বন্ডটি 5% বাট্টার ক্ষেত্রে বিয়োগ হবে এবং যেহেতু 5% বলতেছে তাহলে 100 টাকার 5%। যদি আমরা এটা না বুঝি বন্ধুরা, আমরা এই সূত্রটি মাথায় রাখবো, এই যে এই সূত্রটি, লিখিত মূল্য এর আগে ছিল প্রিমিয়াম, এই জন্য যোগ হয়েছে, এখন হবে বাট্টা, এই জন্য আমরা বিয়োগ লিখলাম 5%। উত্তোলন ব্যয় যেহেতু দেওয়া নেই, উত্তোলন ব্যয় 0, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 95 টাকা। অ্যাজ ইউজুয়াল আমরা এখন কেডির মান যদি বসাই, তাহলে কেডির মান কীভাবে লিখব, কেডি সমান সমান আয়ের মান আই ইন্টু 1 মাইনাস টি। এই সূত্র কেন হচ্ছে, এই সূত্র হওয়ার কারণ হচ্ছে এখানে বিক্রয় মূল্যটি উল্লেখ করা আছে। আয়ের মান হচ্ছে 10 টাকা, 1 মাইনাস টি এর মান 0.40 এবং এনএসবির মান আমরা
পেলাম হচ্ছে 95 টাকা। 95 টাকা। তাহলে আমরা এখন যদি ক্যালকুলেশন করি, কমপ্লিট করি, তাহলে আমরা কি পাবো? সুতরাং কেডি সমান সমান উপরে হবে 6, নিচে 95। তাহলে এটার মান আসবে 0.0। ক্যালকুলেটরে দেখি আমরা 6/95 0.631 0.631। তাহলে আমরা অ্যান্সারে পৌঁছাতে পারি কেডির মান 6.31%। বন্ধুরা, আশা করি আমরা উদ্দীপকের সমাধানটি বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে বিষয়টি জানাবো। আশা করি আমরা খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।